যারা 40,000 টাকা বাজেট রেঞ্জের আশেপাশে একটা অ্যাপেল ডিভাইস খুঁজছেন তাদের জন্যই আজকের ভিডিও। আমার হাতে থাকা এই আইফোন 12 ফোনটা অলমোস্ট 2020 সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল। সো 2025 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনটা এই বাজেটের মধ্যে কেমন হবে, কাদের জন্য এই ফোনটা, কারা কিনবেন না সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই স্মার্টফোনটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে। প্রাইস রেঞ্জ অলমোস্ট 38-40,000 টাকার আশেপাশে। এর ভেরিয়েন্টের উপরে ডিপেন্ড করে যে আপনি কত জিবি নিচ্ছেন। অ্যান্ড আজকের ভিডিওতে কোনো রকম স্পেক রিভিউ থাকবে না, কারণ এই ফোনটার অলরেডি লাখ লাখ কোটি কোটি রিভিউ ইউটিউবে রয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম টু দা পয়েন্টে বলবো যে এই ফোনটা যদি এই মুহূর্তে 40,000 টাকা বাজেট রেঞ্জে আপনি নেন তাহলে কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং কাদের জন্য এই ফোনটা, কি কি ভালো দিক পাবেন, কি কি খারাপ দিক পাবেন। সো সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই বলবো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে আসলে 6.1 ইঞ্চি ডিজাইন হয়। আপনি কিন্তু এই ফোনটা ব্যবহার করে বেশ কমফোর্টেবল ফিল করবেন। এই ডিজাইনটা একদম বেশি বড়ও না, একেবারে ছোটও না, একদম মাঝারি পর্যায়ের একটা সাইজ এবং এটা কিন্তু বেশ পারফেক্ট একটা সাইজ। আপনি যদি রেগুলার লাইফে হেভি ইউজ বা মানে খুবই রাফ ইউজ করার জন্য একটা স্মার্টফোন খুঁজেন তাহলে কিন্তু অ্যাপেলের এই 12টা বেশ ভালো একটা অপশন এই ডিজাইনের জন্য। প্রথমত বক্সি ডিজাইন, একদম লেটেস্ট যে স্মার্টফোনগুলো রয়েছে অলমোস্ট সেরকম একটা ফিল দিবে আপনাকে, এবং এটা যে অনেক পুরনো সেরকম কোনো ফিল এই ডিজাইন থেকে আপনারা অবশ্যই পাবেন না। তার সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাকে গ্লাস ব্যবহার করার কারণে এখনো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ডিজাইন এবং তার সাথে বিল্ড কোয়ালিটি অন করে এই ফোনটা। তার সাথে সাথে IP68 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফের রেটিং থাকায় এখনো কিন্তু আপনারা এই ফোনটা থেকে বেশ ভালো কোয়ালিটির একটা ডিউরেবিলিটি এবং পাশাপাশি সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন। ফোনটির সামনের দিকে আসলে লক্ষ্য করবেন আপনারা 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, এবং এইখানে কিন্তু আপনারা HDR10 এবং ডলবি ভিশনের সাপোর্ট পাচ্ছেন। তার সাথে সাথে 625 HBM এবং 1200 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন। সো এখানে ডিসপ্লের কথায় আসলে এখানে কিন্তু অন্যান্য ফোনগুলো যদি আমি মার্কেটে তুলনা করি সেই জায়গা থেকে হয়তো কিছুটা পিছিয়ে থাকবে, কারণ এইখানে আপনারা প্রথমত অনেক বড়সড় একটা নচ পেয়ে যাচ্ছেন উপরের দিকে। তার সাথে সাথে বেজেলটা আপনার কাছে খুব একটা বেশি মনে হবে না, বেজেলটা যথেষ্ট মিনিমাল রয়েছে এবং টিপিক্যাল 60 হার্জ ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। এই জায়গা থেকে বেশ কিছুটা কমতি আপনারা লক্ষ্য করবেন, তবে ডিটেইল এবং কোয়ালিটির দিক থেকে কিন্তু এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো। সেই জায়গা থেকে কোনো রকম কমতি আপনি লক্ষ্য করবেন না আপনি যদি এটা দিয়ে কন্টেন্ট ওয়াচিং বা ব্রাউজিং করে থাকেন। তার সাথে সাথে যেটা ব্রাইটনেস রয়েছে সেটা আমি বলবো যে এই বাজেটের অন্যান্য ফোনের সাথে তুলনা করলে অবশ্যই অন্যান্য ফোনগুলো ডেফিনেটলি বেটার ডিসপ্লে, তার সাথে বেটার ব্রাইটনেস আপনাকে প্রোভাইড করবে। সেই জায়গা থেকে এটার ব্রাইটনেসটা তুলনামূলক আপনারা কম পাবেন। সো ডিসপ্লের ক্ষেত্রে আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে এই ফোনটা যদি আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে নিতে চান। তবে প্রোটেকশনের দিকে কিন্তু এখানে সিরামিক শিল্ড গ্লাস ব্যবহার করা হয়েছে, যা বাজারের অন্যান্য অনেক স্মার্টফোন থেকে আপনারা বেটার কোয়ালিটির এখানে ডিসপ্লে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এবং ওএস নিয়ে কথা বললে এখানে আপনারা iOS একদম লেটেস্ট ভার্সনটাই পেয়ে যাচ্ছেন। সো সেই জায়গা থেকে এখনও যদি আপনারা এই ফোনটা কিনেন একদম কিন্তু লেটেস্ট iOS ব্যবহার করতে পারবেন। এবং সেই জায়গা থেকে এইটার ইউআই নিয়ে আসলে বলার কিছু নাই। অ্যাপেলের ইউআই সবসময় অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা, খুব একটা আপনারা কিন্তু এখানে ল্যাগ বা ঝামেলার দেখা পাবেন না, একদম বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। অ্যাপেলের ইউআই নিয়ে আসলে ডিটেলে বলার কিছু নাই। এবং র্যামের কথা বললে এই ফোনটাতে 4GB র্যাম ব্যবহার করা হয়েছে, তবে আইফোনের 4GB আমরা অনেকেই জানি যে অ্যান্ড্রয়েডের হয়তো 8GB বা 12GB থেকেও বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। সো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। ওই জায়গা থেকে এই 4GB র্যাম কিন্তু আপনাকে মাল্টিটাস্কিংয়ে প্রচুর ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। তার সাথে এখানে NVMe টাইপের স্টোরেজ ব্যবহার করে সবসময় আইফোন, এবং যেটা কিন্তু অনেকটাই রিলায়েবল এবং ফাস্টার। ফোনটির পারফরমেন্স সেক্টরে আপনারা দেখতে পাবেন যে অ্যাপেলের A14 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর। এবং এই 2025 সালে এসেও আমি যদি এই ফোনটার পারফরমেন্স তুলনা করি এই বাজেটের অন্যান্য অ্যান্ড্রয়েডের সাথে, তাহলে কিন্তু এটা কোনো দিক থেকেই খুব একটা পিছিয়ে থাকবে না। অ্যাপেলের যে পারফরমেন্স সেটা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আমি বলি যে গেমিং স্মার্টফোন যেগুলো অ্যান্ড্রয়েড ওইগুলো না কিনে আপনারা গেমিংয়ের জন্য আইফোন কিনবেন। এর কারণ কি, আসলে অ্যাপেলের যে পারফরমেন্স এটা কিন্তু খুবই স্টেবল। আপনি যদি অ্যান্ড্রয়েডের, আমি নিজে একজন গেমার, একসময় প্রচুর পাবজি খেলেছি, ইভেন আমার পাবজির ইউটিউব চ্যানেলও ছিল। সো সেই জায়গা থেকে আমি কিন্তু আইফোনও ব্যবহার করেছি, অ্যান্ড্রয়েডও প্রচুর ব্যবহার করেছি। সো আমি দেখতে পেয়েছি যে অ্যান্ড্রয়েডের যত ভালো প্রসেসরই হোক, 8 Gen 3 হোক, 8 Elite এখনও ব্যবহার করতে পারি নাই, 8 Gen 3 কথাও যদি আমি বলি, লাস্ট ইয়ারের একদম লেটেস্ট প্রসেসর। সো ওই জায়গা থেকেও ওইটা দিয়েও যদি আমি গেমিং করি দেখা যায় যে হ্যাঁ, প্রথমে মানে গ্রাউন্ডে নামার পরে কিছু সময় খুবই ভালো FPS দেয়, বাট কিছুক্ষণ পরে গিয়ে আসলে যখন আমরা রাশ মোমেন্টে যাই বা ফাইটিং মোমেন্টে যাই তখন কিন্তু সেটা ড্রপ করে অনেকটাই ডাউন হয়ে যায়, এবং হিট করলে তো কথাই নাই, আরও ড্রপ করে। সো সেই জায়গা থেকে অ্যাপেলের যেটা আমি দেখতে পারি যে এটা কিন্তু একদম কনস্ট্যান্ট FPSটা ধরে রাখতে পারে, এবং পারফরমেন্স যেটা সেটা কিন্তু খুব একটা ড্রপ করে না, একদম ফিক্স একটা পারফরমেন্স ধরে রাখতে পারে। তো সেই জায়গা থেকে অ্যাপেলের এই আইফোন 12টা রিসেন্টলি এখনও যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা এটা দিয়ে বেশ ভালো কোয়ালিটির পারফরমেন্স আউটপুট পাবেন। যদি আমি গেমিংয়ের কথা বলি সেক্ষেত্রে পাবজি কিন্তু আপনারা 60 FPS একদম স্মুথলি খেলতে পারবেন, এবং আইফোনের পারফরমেন্স
পারফরমেন্স যথেষ্ট ভালো। এই বাজেটে অন্যান্য অ্যান্ড্রয়েডের সাথে তুলনা করলে ওইখান থেকেও আপনারা ভালো পারফরমেন্স পাবেন। হ্যাঁ, এখানে আপনারা হাই রিফ্রেশ রেট পাবেন না, হয়তো 120 FPS বা 90 FPS এ গেমিং করতে পারবেন না, বাট 60 FPS পেলেও সেখানে কিন্তু একদম পিওর 60 FPS এর আউটপুটই পাবেন আপনারা এই ফোনটি থেকে। সো আপনি যদি গেমার হয়ে থাকেন বা হচ্ছে হেভি ইউজার হয়ে থাকেন, সো দুইজনের জন্যই কিন্তু এই পারফরমেন্স একদম যথেষ্ট। আমি বলবো 40,000 টাকা বাজেটের মধ্যেও যদি আপনারা এই ফোনটা নেন, পারফরমেন্স নিয়ে আপনার খুব একটা টেনশন করতে হবে না। ফাইনালি কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ফোনটি রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, একটা 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং এখানে কিন্তু আপনারা ওএস এর সাপোর্ট পাচ্ছেন। সো সেই অনুযায়ী যদি আমরা ডে লাইটের পিকচারের কথা বলি, সেখানে কিন্তু খুবই ভালো ডিটেল পিকচার আপনারা আউটপুট পাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি এই বাজেটে অন্যান্য স্মার্টফোনগুলোর কথা তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অলমোস্ট সবগুলো স্মার্টফোন থেকেই বেটার কোয়ালিটির আউটপুট পাবেন এই আইফোন 12 থেকে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কমতিও রয়েছে অবশ্যই, যেমন ডাইনামিক রেঞ্জ এবং হচ্ছে হাইলাইট যেই এরিয়াগুলো থাকে সেগুলোকে মেনটেন করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায় এই আইফোন 12। আদারওয়াইজ যথেষ্ট ডিটেল পিকচার আপনারা আউটপুট পাবেন। কালারও একদমই নিউট্রাল, খুব একটা কালার বুস্টেড আবার একদমই ফ্যাকাশে এরকম আপনারা লক্ষ্য করবেন না। তার সাথে সাথে লো লাইট এরিয়াগুলো বেশ ভালো মতো হ্যান্ডেল করতে পারে। ওভারঅল ব্যালেন্স করে বেশ ভালো কোয়ালিটির একটা পিকচার আউটপুট আপনারা দেখতে পাবেন এই আইফোন 12 থেকে। সো সব দিক থেকে বলতে হচ্ছে যে এই 12 প্রো এই 2025 সালে এসেও বাজারের অন্যান্য 40,000 টাকা বাজেটের স্মার্টফোন থেকে এর ক্যামেরা কিন্তু খুব একটা কোনো দিকে পিছিয়ে পড়বে না। তার সাথে সাথে এই 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সটাও কিন্তু যথেষ্ট ডিটেল প্রিজার্ভ করতে পারে, এবং তার সাথে হচ্ছে এর কালার এবং হচ্ছে অলমোস্ট সব কিছু কিন্তু এর মেইন সেন্সরটার মতোই আপনারা দেখতে পাবেন। খুবই ওয়াইড একটা ভিউ পাবেন এবং তার সাথে যথেষ্ট ডিটেল এক্সপোজার ব্যালেন্স করতে পারে, এবং কালারটাও কিন্তু বেশ ভালো। সব কিছু মিলিয়ে বলা যাচ্ছে যে এর আলট্রা ওয়াইড দিয়েও কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন, এবং আমার মনে হয় যে এই বাজেটের অন্যান্য ফোনগুলোর থেকে আলট্রা ওয়াইডে এইটা বেস্ট রেজাল্ট আপনাকে দিবে অবশ্যই। তার সাথে সাথে লো লাইটেও কিন্তু আপনারা এটা দিয়ে ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন, এবং হচ্ছে কন্ট্রাস্টিভ পিকচার আউটপুট দেওয়ার কারণে চোখের দেখাতে কিন্তু বেশ ভালো লাগে। তবে হচ্ছে যেগুলো একদমই ডার্ক এরিয়া সেই জায়গায় আপনারা কিছুটা ডিজিটাল নয়েজ এবং হচ্ছে গ্রেনের দেখা পাবেন, কারণ আইফোনের কিন্তু একটা ডিজিটাল নয়েজ দেওয়ার প্রবণতা এটা আগে পরে থেকেই রয়েছে, এবং এটা কিন্তু আপনার লো লাইট যেই এরিয়াগুলো থাকে সেখানে বেশ ভালো মতোই লক্ষ্য করবেন। আপনি যদি বাজারের অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করেন, হ্যাঁ কিছু কিছু ফোন অবশ্যই এটা থেকে বেটার রেজাল্ট দিচ্ছে, কারণ তাদের প্রসেসিংটা অনেক ভালো। এটা অলমোস্ট 2020-এর একটা ফোন, সো সেই জায়গা থেকে প্রসেসিংটাও কিন্তু ওই 2020-কে কেন্দ্র করে বা ওই সময় টেকনোলজিকে ব্যবহার করেই করা হয়েছে। সো সেই জায়গা থেকে প্রসেসিংয়ের দিক থেকে একটু কমতি পেলেও এর ভালো লেন্স এবং ভালো ক্যামেরার কারণে কিন্তু এটা রাতের বেলাতেও বেশ ভালো কোয়ালিটির একটা পিকচার আউটপুট দিয়ে থাকে। তার সাথে সাথে এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা বেশ ভালো ডিটেইল এবং হচ্ছে ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন। ডে লাইট লো লাইটের কথা যদি আমরা বলি, দুই জায়গাতে কিন্তু আপনারা বেশ ডিটেইল পিকচার আউটপুট পাবেন, এবং তার সাথে সাথে খুবই শার্প দেখতে পাবেন। খুব একটা কিন্তু ফেস স্মুথ করে না, এবং কালারের ক্ষেত্রেও কিন্তু কালার বুস্ট করে না বা ফেসটাকে অন্যান্য ফোনগুলোর মতো হোয়াইট করে না, মানে অ্যাজ ইট ইজ আপনি যেরকম চেহারার সেরকমই অলমোস্ট এই ক্যামেরা আপনাকে আউটপুট দিবে। অ্যান্ড ফাইনালি এইটাতে কোনো রকম টেলিফোটো লেন্স না থাকার কারণে জাস্ট একটা ফোকাল লেন্থে আপনারা পিকচার নিতে পারবেন পোর্ট্রেটের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। নর্মালি যদি এই বাজেটে অন্যান্য ফোনের পোর্ট্রেটের সাথে তুলনা করি, সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এটার পোর্ট্রেটটাই কিন্তু বেশি আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড বোকে, তার সাথে সাবজেক্ট সেপারেশন, এজ ডিটেকশন এবং ডিটেল সব কিছু কিন্তু বেশ ভালো ছিল। ফেসটাকে স্মুথ করে দেয় না, তার সাথে লাইট ব্যালেন্স এবং কালার সব কিছু মিলিয়ে একদম স্ট্যান্ডার্ড একটা হচ্ছে পোর্ট্রেট আউটপুট পাবেন আপনারা এই 12 থেকে। সো পোর্ট্রেট পিকচার হোক বা নর্মাল পিকচার হোক, আলট্রা ওয়াইড হোক, এই সব কিছুর জন্য বা ফ্রন্ট ক্যামেরা ভালো হওয়ার জন্য হলেও আপনারা কিন্তু ক্যামেরার দিক থেকে 12 এখন পর্যন্ত বেশ ভালো কোয়ালিটির একটা আউটপুট পাবেন। তার সাথে আইফোন 12 দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন, রেয়ার ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সব কিছু দিয়েই। সো কোনো দিক থেকে আপনাকে ভিডিও সেগমেন্টেও কোনো রকম কমতি আপনারা দেখতে পাবেন না। তার সাথে ওয়াইস থাকার কারণে কিন্তু খুবই স্মুথ এবং তার সাথে স্টেবল ভিডিও আসছিল, যেটা কিন্তু যারা হচ্ছে ব্লগার বা হচ্ছে ভিডিও করার জন্যই ডেডিকেটেড একটা ফোন নিতে চান 40,000 টাকা বাজেটের মধ্যে, তাহলে কি আমি একদম চোখ বন্ধ করে আপনাদেরকে আইফোন 12 নিতে বলবো, কারণ এর ভিডিও যথেষ্ট কোয়ালিটিফুল। কালার কিন্তু একদম কনস্ট্যান্ট ধরে রাখতে পারে, খুব একটা কালার শিফট করে না, এবং তার সাথে যে ডাইনামিক রেঞ্জ বা এক্সপোজার সেটাও কিন্তু খুব একটা শিফট করে না। একদম ফিক্স একটা কালার এবং লাইট আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু আইফোনের আমার কাছে বেশ ভালো লাগে, এবং ওভারঅল স্ট্যাবিলিটি এবং সব কিছু মিলিয়ে বেশ কোয়ালিটির ডিটেইল এবং আউটপুট পাবেন আপনারা এর ভিডিও থেকে। তার সাথে সাথে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন, এবং যেটাও কিন্তু যথেষ্ট স্ট্যাবল, তার সাথে ভালো ডিটেইল এবং ডাইনামিক রেঞ্জ এবং ফেস কালার যেটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো মতো মেনটেন করতে পারে। ফেসটাকে হোয়াইট করে দেয় না বা ডার্কও করে দেয় না, ব্যালেন্স রেখে বেশ ভালো কোয়ালিটির একটা ভিডিও
ভিডিও আউটপুট দেয় এর ফ্রন্ট ক্যামেরা। সো সেই জায়গা থেকে ভিডিও এবং পিকচারের দিক থেকে মানে ওভারঅল ক্যামেরা সেটআপে আপনারা এই বাজেটে খুবই স্ট্রং একটা পজিশন পাচ্ছেন এই আইফোন 12 থেকে এই 2025 সালেও। ব্যাটারির দিকে আসলে এখানে আপনাকে আরও একবার স্যাক্রিফাইস করতে হবে। মাত্র 2815 mAh এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 15 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন। সেই জায়গা থেকে এই ব্যাটারিটা চার্জ হতে অলমোস্ট ঘন্টাখানেকের কাছাকাছি আপনার লেগে যাবে। তার সাথে সাথে যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এই ব্যাটারিটা খাতা কলমে অনেক কম শোনালেও ইউজের ক্ষেত্রে কিন্তু এতটাও কম না যতটা আমরা অ্যান্ড্রয়েডের এমএইচ এর সাথে তুলনা করলে বুঝতে পারি। কারণ এই ফোনটা যদি আপনি ইউজ নেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি হেলথের উপরেও ডিপেন্ড করবে। সেই জায়গা থেকে আমরা 80 to 85% ব্যাটারি হেলথে দেখা যায় অলমোস্ট 4.5 থেকে 5 ঘন্টার কাছাকাছি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকি। সো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে এই ফোনটা কিন্তু নিয়ে আপনার ব্যাটারি নিয়ে অতটাও টেনশন করতে হবে না, মানে এর নিচের ভেরিয়েন্টগুলো নিয়ে যেরকম আমাদের টেনশন করতে হয়। সেই জায়গা থেকে বলবো যে আপনি যদি এটা নর্মালি ব্যবহার করেন তাহলে অবশ্যই সকাল থেকে রাত অবধি ব্যবহার করার সুযোগ পাবেন। কিন্তু যদি আবার খুব হেভি ইউজ করেন সেক্ষেত্রে আবার কিন্তু এই ব্যাটারি আপনাকে সারাদিন সাপোর্ট দিতে পারবে না। অলমোস্ট দেখা যাবে যে সকাল থেকে বিকালের দিকে আপনাকে আবার চার্জ দিতে হতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি খুব বেশি হেভি ইউজ করতে চান তাহলে অবশ্যই সাথে একটা পাওয়ার ব্যাংক রাখার রেকমেন্ড করবো। আদারওয়াইজ আপনি যদি একদম নর্মাল ব্যবহার করেন যে অফিসিয়াল কাজে বা হচ্ছে টুকটাক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব বা হচ্ছে টুকটাক ব্রাউজিং করলাম তাহলে কিন্তু আপনি সকালে এটাকে ফুল চার্জ করে নিয়ে গেলে অলমোস্ট রাত পর্যন্ত এটা চার্জিং ব্যাকআপ আপনাকে দিয়ে দিবে। তার সাথে সাথে লাস্টে কিছু ইউজার ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলে রাখি। প্রথমত হচ্ছে যে ফোনটা ছোটোখাটো হয়, এটা ব্যবহার করে খুব মজা পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে কলিংয়ের ক্ষেত্রে এটা খুবই ভালো কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স দিবে। এর মাইক্রোফোন, তারপরে হচ্ছে এর ক্যামেরা, যদি আপনি ভিডিও কলে কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু কলিংয়ে বেস্ট কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে নেটওয়ার্কও কিন্তু খুবই ভালো আইফোনের, এবং তার সাথে সাথে এটার যে পারফরমেন্স, যে ক্যামেরা, যে ভিডিও, সো এই সব কিছু মিলে কিন্তু ভালো দিকই বেশি। তবে যদি স্যাক্রিফাইসের কথা বলি সেখানে আপনাকে এর ডিসপ্লে এখানে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, তার সাথে এর যেই হচ্ছে ব্যাটারি সেখানে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। সো এই দুইটাকে স্যাক্রিফাইস করে আপনার মেন প্রায়োরিটিগুলো যদি ক্যামেরা, তার সাথে পারফরমেন্স এবং হচ্ছে ভালো ইউজার এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে আমি বলবো ডেফিনেটলি আইফোন 12টা কিন্তু অ্যাপেল সিরিজের মধ্যে যদি আপনি 40,000 টাকা একটা ফোন খুঁজেন এটা বেস্ট একটা রেকমেন্ড করার মতো ফোন। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, এবং এখানে আপনার আসলে ডিসিশন নিতে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা না। সো দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।